আচ্ছা, তো আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে এক্সাম্পল 4। সেম একই রকম কলাম ডিজাইনের এর পরেও যতগুলা প্রবলেম করাবো সব সেম একই রকম, যে কয়টা স্টেপ উপরে ফলো করা হয়েছে। তো এক্সাম্পল 2 এর ক্ষেত্রে যে কয়টা স্টেপ ফলো করা হয়েছে সেম একই স্টেপ, কোনো চেঞ্জ নাই, জাস্ট কিছু বেসিক কন্ডিশনে পার্থক্য আছে। যেমন আমরা যদি এক্সাম্পল 4 দেখি, এখানে কি কি বলা আছে বলতেছে ডিটারমাইন দ্য ডিজাইন স্ট্রেংথ অফ এন ASTM A992 W14x132 কলাম। আগেরটা 14x74 ছিল, এটা হচ্ছে 14x132 কলাম। স্টিলের গ্রেড বলা আছে A992, দ্যাট ইজ পার্ট অফ এ ব্রেস্ট ফ্রেম, একটা ব্রেস্ট ফ্রেমের মধ্যে এই কলামটা আছে। অ্যাজিউম দ্যাট দ্য ফিজিক্যাল লেন্থ ইজ 30 ফিট, মানে কলামের লেন্থটা হচ্ছে 30 ফিট। দ্য এন্ডস আর পিনড এন্ড, মানে দুই পাশের সাপোর্টই বলা আছে পিন সাপোর্ট। কিভাবে বুঝবো, এখানে বলা আছে ইন্ডস। ইন্ডস মানে হচ্ছে দুই পাশের সাপোর্টই বোঝাইতেছে, এবং এখানে পিন সাপোর্ট তার মানে হচ্ছে উপরে এবং নিচে দুই পাশে পিন সাপোর্ট আছে। The column is braced at the ends only for x-axis and braced at the ends and mid-height for y-axis. কথাটার মানে হচ্ছে যে কলামটা দেওয়া আছে সেই কলামটা এক্স অ্যাক্সিসে উপরে এবং নিচে, এক্স অ্যাক্সিসের ক্ষেত্রে ব্রেসিংটা আছে হচ্ছে এরকম, এক্স অ্যাক্সিসের ক্ষেত্রে উপরে এবং নিচে এরকম ব্রেসিং দেওয়া আছে। এর মাঝখানে কোনো ব্রেসিং নাই, জাস্ট দুই পাশে, যে এক্স অ্যাক্সিসের ক্ষেত্রে বলা আছে ব্রেসিং দেওয়া আছে শুধুমাত্র দুই সাপোর্টে বা দুইটা ইন্ডে। ওয়াই অ্যাক্সিস এর ক্ষেত্রে কি বলা আছে, এই দুই পাশেও মানে ব্রেসিং দেওয়া আছে, আবার একদম তার মিড হাইটে, মিড হাইট মানে হচ্ছে এরকম পজিশনে আর একটা ব্রেসিং দেওয়া আছে। তার মানে ওয়াই অ্যাক্সিস এর ক্ষেত্রে দুই পাশেই ব্রেসিং আছে, আবার তার মাঝখানেও একটা ব্রেসিং আছে। এই কন্ডিশনে এখন আমাদের এই কলামটার ডিজাইন স্ট্রেংথ ক্যালকুলেশন। লাস্ট ক্লাসে আমরা যেটা শিখছিলাম সেটার সাথে এটার পার্থক্যটা কোথায়? লাস্ট ক্লাসে যেটা শিখছিলাম জাস্ট এই দুই পাশে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দুই ক্ষেত্রে জাস্ট দুই পাশে এরকম সাপোর্ট ছিল, মাঝখানে আর কোনো ব্রেসিং ছিল না। আর এই প্রবলেমের ক্ষেত্রে এক্স অ্যাক্সিসে দুই পাশে সাপোর্ট আছে, ওয়াই অ্যাক্সিসে হচ্ছে মাঝখানে একটা ব্রেসিং আছে, এতটুকুই পার্থক্য। যদি এরকম ব্রেসিং থাকে তাহলে সেই ক্ষেত্রে আসলে চেঞ্জটা কোথায় আসে সেটা আমরা দেখি, বাকি সমস্ত ক্যালকুলেশন আগে নিয়ে ফেলি। তো একই রকম কাজ প্রথম যেটা এক স্টেপ 1 যেটা ছিল, স্টেপ 1টা হচ্ছে আমাদের এই স্লেন্ডারনেস রেশিও ক্যালকুলেশন করা। তো তার আগে আমরা কি কি গিভেন ইনফরমেশন আছে সেটা যদি দেখে নেই, যে গিভেন দ্যাট এটা হচ্ছে এএসটি A992 সেকশন। আমি যে দুইটা স্টিলের গ্রেড লিখে দিছিলাম, সেখানে বলছিলাম A992 গ্রেড হয় তাহলে সেক্ষেত্রে তার এফওয়াই হবে 50 কেএসআই। স্টিলের সেকশন প্রশ্নেই বলা আছে 14x132। আর এল এক্স, এল এক্স মানে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর তার লেন্থ কত। এক্স অ্যাক্সিস বরাবর প্রশ্নে যদি দেখি, এক্স অ্যাক্সিস বরাবর বলা আছে জাস্ট দুইটা সাপোর্টে বা দুইটা ইন্ডে ব্রেসিং আছে, মানে এখানে একটা ব্রেসিং আছে এখানে একটা ব্রেসিং আছে। এক্স অ্যাক্সিস বরাবর এই কলামটা লেন্থ বলা আছে 30 ফিট, এক্স অ্যাক্সিস বরাবর সে 30 ফিট লেন্থই পাবে, কারণ মাঝখানে আলাদা কোনো ব্রেসিং বা সাপোর্ট নেই। তো সেটাই লেখা আছে এক্স অ্যাক্সিস বরাবর লেন্থ হচ্ছে 30 ফিট। আর ওয়াই অ্যাক্সিস বরাবর কি হবে, ওয়াই অ্যাক্সিস বরাবর এই টোটাল লেন্থ আর মাঝখানে আবার আরেকটা ব্রেসিং আছে, একটা ব্রেসিং একটা সাপোর্টের মতো কাজ করে। তো সেই ক্ষেত্রে সে টোটাল লেন্থটাকে কি করবে, যেহেতু মিড হাইটে আছে, মিড হাইটে থাকার কারণে সে টোটাল লেন্থটাকে দুই ভাগে ভাগ করে দিবে। অর্থাৎ ওয়াই অ্যাক্সিসে লেন্থ হবে এখন এখান থেকে এইটুকু একটা লেন্থ হবে, এইখান থেকে এইটুকু আরেকটা লেন্থ হবে। ওয়াই অ্যাক্সিসের লেন্থ এল ওয়াই এটা হয়ে গেছে 15 ফিট। কেন 15 ফিট? কারণ ব্রেসিং আছে, মিড হাইটে একটা ব্রেসিং আছে, মিড হাইটে থাকার কারণে সেটা এই টোটাল লেন্থটাকে দুই ভাগে ভাগ করে ফেলছে, তাই ওয়াই অ্যাক্সিস বরাবর তার লেন্থ হচ্ছে 15 ফিট। এখন আপনার পরীক্ষার প্রশ্নে যদি বলা থাকে, সাপোজ বলা থাকলো যে ওয়াই অ্যাক্সিসে মিড হাইট কথাটা না লিখে বলা থাকলো যে এভরি 1/3 ডিস্টেন্স, যদি এভরি 1/3 ডিস্টেন্সে হয় তাহলে এল ওয়াই এর ভ্যালু কত হবে? 10 ফিট স্যার। 10 ফিট হবে। তো পরীক্ষায় কিন্তু এরকমই ঘোরায় পেঁচাই থাকে। তো এখানে প্রশ্নে আপনাকে বলা আছে যে মিড হাইটে ব্রেসিং আছে। এখন পরীক্ষার প্রশ্নে বলা থাকলো যে প্রতি মানে এভরি 1/3 ডিসটেন্সে ব্রেসিং আছে। তাহলে সেক্ষেত্রে এখানে একটা ব্রেসিং, এখানে একটা ব্রেসিং। তাহলে সেক্ষেত্রে টোটাল যে লেন্থ 30 ফিট সেটা কিন্তু 3 ভাগে ভাগ হয়ে যাবে। 3 ভাগে ভাগ হয়ে গেলে সেক্ষেত্রে একটা ডিসটেন্স আসবে হচ্ছে 10 ফিট করে। এতটুকু বুঝতে হবে যদি পরীক্ষায় আসে তাহলে যাতে আনসার করা যায়। এতটুকুই চেঞ্জ, আর কোনো চেঞ্জ নাই। এরপরের কাজ একদম হুবহু সেম। প্রথমত আমাদের স্লেন্ডারনেস রেশিও ক্যালকুলেশন করতে হবে। স্লেন্ডারনেস রেশিও ক্যালকুলেশন করার যে ফর্মুলা, এক্স অ্যাক্সিসে আমরা যদি প্রথমে মেজর অ্যাক্সিসে স্লেন্ডারনেস রেশিও ক্যালকুলেশন করি, ল্যামডা এক্স ইকুয়াল টু কে এক্স এল এক্স ডিভাইডেড বাই আর এক্স পাই ইন্টু রুট ওভার এফ ওয়াই বাই ই। কে এক্স এর ভ্যালু কত আমাদের সেটা পাবো হচ্ছে দুই পাশের সাপোর্ট কেমন আছে। তো এখানে প্রথমে বলা আছে দুই পাশে পিন সাপোর্ট। আমরা ওই যে প্রথমে যে কলাম ডিজাইন একটা টেবিল,
সেই কলাম ডিজাইনের টেবিল থেকে দেখছিলাম যে দুই পাশে পিন সাপোর্ট থাকে, তাহলে সেক্ষেত্রে কে ভ্যালুটা হয় হচ্ছে 1। তো সেক্ষেত্রে আমরা সেজন্য লিখতেছি কে এক্স ইকুয়াল টু 1, এল এক্স ইকুয়াল টু এক্স অ্যাক্সিসে তার লেন্থ হচ্ছে 30 ফিট। আমরা জানি যে এআইএসসি টেবিলে আমরা যত ভ্যালু পাবো সবগুলো হচ্ছে ইঞ্চি ইউনিটে, তাই আমরা ফিটটাকে 12 দ্বারা গুণ করে ইঞ্চিতে কনভার্ট করে নিছি। আর এক্স এর ভ্যালুটা পাবো হচ্ছে টেবিল থেকে। টেবিলে আমরা 14x132 সেকশন খুঁজবো, খোঁজার পর এই যে এক্স অ্যাক্সিসের নিচে যে আরটা আছে সেটাই হচ্ছে আর এক্স। 14x132 বরাবর যদি চলে যাই, এই ভ্যালুটা হচ্ছে 6.28, সেটা এখানে বসানো হচ্ছে 6.28। যেহেতু প্রশ্নে বলা আছে A992 স্টিল, তাই FY হবে 50 KSI এবং স্টিলের ক্ষেত্রে মডুলাস অফ ইলাস্টিসিটি E এর ভ্যালুটা ফিক্সড হচ্ছে 29,000 KSI। পুরোটা যদি বসানো হয় তাহলে ল্যামডা এক্স বা স্লেন্ডারনেস রেশিও, মেজর অ্যাক্সিসের স্লেন্ডারনেস রেশিওর ভ্যালুটা হচ্ছে 0.76। এখন যদি মাইনর অ্যাক্সিসের স্লেন্ডারনেস রেশিও বের করি, একই ফর্মুলা, জাস্ট চেঞ্জ হবে কি এখানে যেহেতু এই এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে আলাদা কোনো সাপোর্টের কথা বলা নাই, শুধু বলা আছে দুই পাশে পিন সাপোর্ট, তাই আমরা কে ওয়াই এর ভ্যালুটাও লিখবো 1। ওয়াই অ্যাক্সিসের লেন্থ হয়ে যাবে এখন 15 ফিট, কারণ মাঝখানে ব্রেসিং আছে। 15 ফিটকে যদি আমরা ইঞ্চিতে কনভার্ট করি, 15 ইন্টু 12 করলে ভ্যালুটা আসবে 180। আর এখন লাগবে হচ্ছে আর ওয়াই এর ভ্যালু, সেম একই টেবিল, এই যে 14 ইন্টু 132, ওয়াই অ্যাক্সিসের নিচে যে রেডিয়াস অফ জাইরেশন বা আরটা আছে সেটা হচ্ছে আর ওয়াই। এ বরাবর যদি চলে যায় ভ্যালুটা আসছে 3.76। তো ভ্যালুটা হচ্ছে 3.76। পুরোটা ক্যালকুলেশন করলে আমাদের মাইনর অ্যাক্সিসের রেসপেক্টে আমাদের স্লেন্ডারনেস রেশিওর ভ্যালুটা হচ্ছে 0.63। তাহলে আমরা মেজর অ্যাক্সিস এবং মাইনর অ্যাক্সিস দুই অ্যাক্সিসের রেসপেক্টেই আমরা স্লেন্ডারনেস রেশিও ক্যালকুলেশন করলাম। স্লেন্ডারনেস রেশিও ক্যালকুলেশন করে দেখলাম যে এদের মধ্যে বড় যে ভ্যালুটা আমি বলছিলাম যে মেজর অ্যাক্সিস এবং মাইনর অ্যাক্সিসের মধ্যে যে ল্যামডা ভ্যালুটা বড় পাবো সেটা হবে আমাদের ডিজাইন স্লেন্ডারনেস রেশিও। তো এখান থেকে আমরা বড়টা পাই দিস হচ্ছে 0.76, তো সেটাই লিখছি, সো ল্যামডা ইকুয়াল টু 0.76। এখন এই 0.76 ভ্যালুটাকে আবার আমাদের পরবর্তী স্টেপে যখন ক্রিটিক্যাল বাকলিং স্ট্রেস ক্যালকুলেশন করা হবে, সেটা ক্যালকুলেশন করার জন্য আমাদের দুইটা ফর্মুলা ছিল। লাস্ট ক্লাসে যেটা দেখাইছিলাম যে ক্রিটিক্যাল বাকলিং স্ট্রেস ক্যালকুলেশন করার দুইটা ফর্মুলা আছে। এটা ডিপেন্ড করে এই যে ক্রিটিক্যাল বাকলিং স্ট্রেস ক্যালকুলেশন করা, এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা। এটা ইউজ করব যখন আমাদের ল্যামডা এর ভ্যালু 1.5 এর থেকে ছোট অথবা সমান হবে, তখন এই ফর্মুলাটা ইউজ করব। যখন ল্যামডা ভ্যালুটা 1.5 এর থেকে বড় হবে তখন আমরা সেকেন্ড ফর্মুলাটা ইউজ করব। তো আমরা এখানে ল্যামডা ভ্যালুটা পেলাম 0.76, সেটা 1.5 এর থেকে ছোট, তাই আমরা প্রথম যে ফর্মুলাটা সেটা ইউজ করতেছি, এফসিআর মানে হচ্ছে ক্রিটিক্যাল বাকলিং স্ট্রেস। এটার ফর্মুলাটা হচ্ছে 0.658, তার উপরে পাওয়ার হিসেবে আছে ল্যামডা স্কয়ার ইনটু এফওয়াই। 0.658 ল্যামডার ভ্যালুটা হচ্ছে 0.76 স্কয়ার ইনটু এফওয়াই হচ্ছে 50 কেএসআই। টোটালটা ক্যালকুলেশন করলে ভ্যালুটা আসে 39.26। ইউনিটটা অবশ্যই লিখবেন, ইউনিটটা এখানে লেখা হয়নি, ইউনিটটা হচ্ছে কেএসআই। যেহেতু স্ট্রেসের ইউনিটটা হচ্ছে লোড পার এরিয়াতে আসে, তো এখানে ইউনিটটা হবে হচ্ছে কেএসআই। ক্রিটিক্যাল বাকলিং স্ট্রেস ক্যালকুলেশন করার পরে কাজ খুবই সহজ। এরপরে চাইলে আমরা একবারে 3 নাম্বার স্টেপে ডিজাইন স্ট্রেংথ ক্যালকুলেশন করতে পারি, অথবা প্রথমে নমিনাল স্ট্রেংথ ক্যালকুলেশন করে নিয়ে তার সাথে আমরা ফাই গুণ করে ডিজাইন স্ট্রেংথ ক্যালকুলেশন করতে পারি। এখানে আলাদা আলাদা ভাবে দেখানো আছে। নমিনাল স্ট্রেংথ সমান আমরা জানি এটা হচ্ছে এরিয়া ইনটু ক্রিটিক্যাল বাকলিং স্ট্রেস। W 14x132 এর সেকশনটা আছে, সেটার এরিয়া যদি আমরা টেবিল থেকে নেই, তাহলে সেই ভ্যালুটা হচ্ছে এই যে এরিয়ার ভ্যালুটা হচ্ছে 38.8। 38.8 ইন্টু ক্রিটিক্যাল বাকলিং স্ট্রেস হচ্ছে 39.26। সেটা ক্যালকুলেশন করে নমিনাল স্ট্রেংথ আসে হচ্ছে 1523.38 কি। এটার সাথে যদি আমরা একটা রিডাকশন ফ্যাক্টর বা ফাই গুণ করি তাহলে আমরা ডিজাইন স্ট্রেংথ পেয়ে যাব। বা কেউ চাইলে সরাসরি এই ফাইটা এখানেও গুণ করে দিতে পারেন, তাহলে একবারে এইখানেই সরাসরি ডিজাইন স্ট্রেংথ বের হয়ে যাবে। যার যেটা সুবিধা সে সেভাবে করতে পারেন। নমিনাল স্ট্রেংথের সাথে যখন আমরা রিডাকশন ফ্যাক্টরটা গুণ করলাম আমরা ডিজাইন স্ট্রেংথ পাইলাম হচ্ছে 1294.87 কি। অর্থাৎ আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে, অর্থাৎ এই W14 × 134 একটা কলাম, সেই কলামটার আমাদের ডিজাইন স্ট্রেংথ ক্যালকুলেশন করতে বলছে। সেটার কি কি কন্ডিশন দেওয়া ছিল, কন্ডিশন ছিল লেন্থ হচ্ছে 30 ফিট, এক্স অ্যাক্সিসে মাঝখানে কোনো ব্রেসিং নাই, শুধু দুই সাপোর্টে ব্রেসিং, আর ওয়াই অ্যাক্সিসে দুই সাপোর্টেও আছে, আবার তার মিড পয়েন্টও একটা ব্রেসিং আছে। এই কন্ডিশনে এই কলামটার আমাদের যদি ডিজাইন স্ট্রেংথ ক্যালকুলেশন করতে বলা হয়েছিল, সেই ডিজাইন স্ট্রেংথ আমরা পাইলাম হচ্ছে 1294.87 কি। এই যে ভ্যালুটা পাইলাম এটা হচ্ছে থিওরিটিক্যালি কলামটার এই পরিমাণ লোড নেওয়ার কথা। এখন আবার আমাকে লোকাল বাকলিং চেক দিয়ে দেখতে হবে যে আসলে এই পরিমাণ আসলেই সে লোড নিতে পারবে নাকি এর আগেই তার কোনো একটা কম্পোনেন্ট
ফ্লেঞ্জ অথবা ওয়েব কোনো একটা কম্পোনেন্ট এই পরিমাণ লোড দেওয়ার আগেই বেঁকে যাবে কিনা সেটা আবার আমাদেরকে চেক দিয়ে নিতে হবে। একই কাজ ফ্লেঞ্জের জন্য প্রথমে আমাদের একটা এই যে সেকশনটা দেওয়া আছে তার স্লেন্ডারনেস রেশিও বের করতে হবে। স্লেন্ডারনেস রেশিও ফ্লেঞ্জের যে ফর্মুলা 0.56 ইন্টু রুট ওভার ইউ বাই এফ ওয়াই। 0.56 ই এর ভ্যালু 29,000 psi আর এই প্রবলেমের ক্ষেত্রে এফ ওয়াই হচ্ছে 50, যেহেতু প্রশ্নে বলাই আছে A992 স্টিল ক্যালকুলেশন করলে ভ্যালুটা আসে 13.48। আর এখন আমরা টেবিল থেকে দেখবো যে তার মিনিমাম কম্প্যাক্ট সেকশন হওয়ার মিনিমাম ভ্যালুটা কত বা মিনিমাম রেশিওটা কত। যে 114 ইন্টু 14 ইন্টু 132 এর সেকশনটা আছে সেটার জন্য মিনিমাম কম্প্যাক্ট সেকশন হওয়ার জন্য মিনিমাম এই ফ্লেঞ্জের উইডথ বাই থিকনেস এর রেশিওটা হচ্ছে 7.15। তাহলে আমরা ক্যালকুলেশন করে পাইছি হচ্ছে 13.48 আর মিনিমাম রেশিওটা লাগবে হচ্ছে 7.15। তার মানে হচ্ছে এটা ঠিক আছে, মিনিমাম থেকে বেশি আছে। 13.48 is greater than 7.15, সো এটা ঠিক আছে, এটা ওকে আছে। সেম ভাবে আমরা ফ্লেঞ্জ ওয়েবের জন্য এখন আমরা স্লেন্ডারনেস রেশিও ক্যালকুলেশন করব। ওয়েবের স্লেন্ডারনেস রেশিও ক্যালকুলেশন করার ফর্মুলা হচ্ছে 1.49 ইনটু রুট ওভার ই বাই এফ ওয়াই। সেম একই ভ্যালু 1.49, ই এর ভ্যালু হচ্ছে 29,000 psi, এফ ওয়াই ভ্যালু 50, ক্যালকুলেশন করে ভ্যালুটা আসে 35.88। এখন আমরা আমাদের যে এআইসি টেবিল আছে সেখান থেকে আমরা ওয়েবের জন্য দেখতেছি তার মিনিমাম কম্প্যাক্ট তার হ্যাঁ মিনিমাম কম্প্যাক্ট সেকশন ক্রাইটেরিয়া প্রসেস রেশিওটা হচ্ছে 17.7। আর যে লেন্থটাকে যদি আমরা থিকনেস দ্বারা ভাগ করি তাহলে রেশিওটা আসছে হচ্ছে 17.7। মিনিমামটা হচ্ছে 17.7, আমরা রেশিও পাইছি হচ্ছে 35.88। সো এটাও ঠিক আছে। সো এই মিনিমামটার থেকে বড় আছে, সো লোকাল বাকি উইল নট এফেক্ট। সো এখানে যেহেতু আমরা দেখতেছি ফ্লেঞ্জ এবং ওয়েভ দুইটাই ঠিক আছে তাহলে আমরা ফাইনাল জাজমেন্ট এইভাবেই লিখব, লোকাল বাকলিং উইল নট এফেক্ট। সো লোকাল বাকলিং যদি এফেক্ট না করে কথাটার মানে হচ্ছে এই যে কলামটার আমরা ডিজাইন স্ট্রেংথ ক্যালকুলেশন করে পাইছি 1294.87 কিপ, এই কলামটা 1294.87 কিপ পরিমাণে লোড নিতে পারবে। বোঝা গেছে? প্রবলেমটা বুঝতে পারার কোনো অসুবিধা আছে? না স্যার। না। খুবই সহজ প্রবলেম। এরপরে যতগুলা ডিজাইন কলামে ডিজাইন স্ট্যান্ড ক্যালকুলেশন করব বা এরপর পরের প্রবলেমটা হচ্ছে কলাম ডিজাইনের প্রবলেম। আমরা এখন পর্যন্ত যতগুলা কলাম করলাম সবগুলাই তো কলাম সরাসরি দেওয়াই ছিল। আমরা কি করছি সেই কলাম কি পরিমাণ লোড নিতে পারবে সেটা বের করছি, অর্থাৎ আমরা কলামের অ্যানালাইসিস করছি। এখন আমাদের যদি ডিজাইন করতে হয়, অর্থাৎ আমাদের শুধু লোড দেওয়া আছে বা লোড জানা আছে, সেখান থেকে এখন আমরা কিভাবে কলাম ডিজাইন করব সেই প্রসেসটাও হুবহু সেম। তো একটা যদি ভালো করে বুঝতে পারেন, যদি বুঝতে পারেন যে কোনটার পরে কি করতে হবে, কিভাবে এটা আর কি ডিজাইন স্ট্যান্ড ক্যালকুলেশন করতে হবে, তাহলে পরের প্রবলেমগুলো খুবই ইজি হয়ে যাবে। এটা নিয়ে কারো কোনো অসুবিধা আছে এই 4 নাম্বার প্রবলেমটা নিয়ে? না স্যার। আচ্ছা, তাহলে আমরা পরেরটাতে আসি। 4 নাম্বারটা যদি সমস্যা না থাকে তাহলে পরেরটাতে আসি। 5 নাম্বার যেটা আছে, 5 নাম্বারটা হচ্ছে একটা ডিজাইনের প্রবলেম। অর্থাৎ আমরা এখন পর্যন্ত যতগুলা করছি সবগুলাতে আমাদের কলাম বলা ছিল। 2 নম্বরটায় বলা ছিল W14 ইনটু 74, এটাতে বলা ছিল W14 ইনটু 132, অর্থাৎ ওরা সরাসরি বলে দিছিল এটা ধরেন অ্যানালাইসিসের মতো। যে আপনি আমাদের এনএক্স বিল্ডিং এর সাথে যদি আমরা জিনিসটাকে কম্পেয়ার করার চেষ্টা করি, সাপোজ এনএক্স বিল্ডিং এ কোন একটা কলাম আপনাকে ইন্সপেকশন করতে বলা হয়েছে, অ্যানালাইসিস করতে বলা হয়েছে যে এই কলামটা আসলে কি পরিমাণ লোড নিতেছে সেটা বের করার জন্য। তো সেটা তো অলরেডি কলামটা আছে বা কলামটা অলরেডি কোন সেকশন সেটা আপনি জানেন। তো সেই সেকশনেই আপনি জাস্ট অ্যানালাইসিস করে দেখলেন যে যেই কন্ডিশনে কলামটা আছে, যে কলামটা লেন্থ 30 ফিট, তার দুই পাশে পিন সাপোর্ট আছে, এক্স অ্যাক্সিস বা মেজর অ্যাক্সিস তার কোনো ব্রেসিং নাই, মাইনর অ্যাক্সিসের দুই পাশের পাশাপাশি মাঝখানে একটা ব্রেসিং আছে, এই কন্ডিশনে এই ফিল্ডে আপনি ক্যালকুলেশন করে দেখলেন বা আপনি ওই যে কলাম সেকশনটা দেওয়া সেই কলাম সেকশনটা অ্যানালাইসিস করে দেখলেন যে সেকশন 1294.87 ফিট পরিমাণ লোড নিতে পারে। তাহলে এখন আপনি যদি আপনি মানে বিল্ডিং ইন্সপেকশনে যান তাহলে আপনি দেখবেন যে এই কলামের উপরে আসলে প্র্যাকটিক্যালি লোড পড়তেছে কত। লোড যদি 1294 থেকে বেশি পড়ে তাহলে আপনি বলবেন যে এটা আসলে এই কলাম দিয়ে হবে না, এটা রেট্রোফিটিং করতে হবে বা এর থেকে বড় সেকশন লাগবে। যদি তার থেকে কম পড়ে তাহলে আপনি বলবেন যে এখানে আসলে এই স্ট্রাকচারালি কোনো অসুবিধা নেই, কলামটা ঠিকঠাকভাবেই লোড নিতে পারবে। এখন আসছি ডিজাইনে। ডিজাইন যখন করবেন এখন তো আপনার কাছে কোনো কলাম সেকশন জানা নাই। ডিজাইন করার সময় কি থাকে, আমরা যদি একদম বিল্ডিং এর বেসিক ডিজাইন থেকে আসি, আপনার কাছে একদম প্রথমে যেটা থাকবে প্রাইমারি থাকবে হচ্ছে একটা আর্কিটেকচারাল প্ল্যান। আর্কিটেকচারাল প্ল্যান থাকবে, সেই প্ল্যান থেকে আপনাকে
ডিজাইন করতে হবে। আমার কাছে মনে হয় এটা আছে কিনা দাঁড়ান দেখি। পার্টি ব্যাচকে একটা প্রজেক্ট দিছিলাম, আপনাদেরও একটা প্রজেক্ট দিব। প্রজেক্টটা এখানে নাই। প্রজেক্টটা এখানে নাই। ওদেরকে একটা মানে প্ল্যান দিয়ে দিছিলাম আর কি, বিল্ডিং প্ল্যান দিয়ে দিছিলাম এবং সেখান থেকে এই স্টিলের বিভিন্ন কম্পোনেন্ট ডিজাইন করতে বলছিলাম। তো সাপোজ আপনি যখন একজন ডিজাইনার হিসেবে ডিজাইন করবেন, আপনার কাছে জাস্ট প্রাইমারিলি যেটা থাকবে সেটা হচ্ছে একটা প্ল্যান। সাপোজ এখানে এই বিম কলাম লেআউটের একটা প্ল্যান থাকবে। আর্কিটেকচার আপনাকে আপনাকে এরকম একটা প্ল্যান দিয়ে দিবে। এটা এরকম শেপের হইতে পারে বা যে কোনো শেপের হইতে পারে। এরকম একটা প্ল্যান আপনাকে দিয়ে দিবে। এটা হচ্ছে একটা ফ্লোর প্ল্যান। এখন আপনি আপনাকে এই কলামগুলো ডিজাইন করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে এখন বাংলাদেশে যত কোম্পানি আছে তারা সবাই হচ্ছে ওই সফটওয়্যারের মাধ্যমে করে, ইটাপস এর মাধ্যমে করে। ইটাপস এর মাধ্যমে করার পরেও তারা র্যান্ডম কিছু কলাম আবার ম্যানুয়ালি চেক দেয় যে আসলে ইটাপস তো আপনাকে যে ইনপুট দিবে সেই ইনপুটের রেসপেক্টে আউটপুট দিবে। ইনপুটে যদি ভুল থাকে তাহলে তো আউটপুটে ভুলই আসবে। সেটা তো ইটাপস বুঝতে পারবে না। তো এই ইটাপস এর মানে ডিজাইন করার পরও র্যান্ডম কিছু কলামকে আবার ম্যানুয়ালি চেক দিতে হয়। সাপোজ আপনি এই যে কলাম, এই কলামটা আপনাকে ডিজাইন করতে হবে। আর্কিটেকচারাল যে প্ল্যানটা আছে এই প্ল্যান থেকে আপনি এই কলামটা ডিজাইন করবেন। তো ডিজাইন করার জন্য একটা কলাম ডিজাইন করার জন্য আসলে কি কি লাগে? আমাদেরকে প্রথমেই বুঝতে হবে যে এই যে আর্কিটেকচারের একটা প্ল্যান, এখানে লোড কিভাবে ট্রান্সফার হচ্ছে, লোড ট্রান্সফারের পাথ কোনটা, লোড মানে কোথা থেকে কোন কম্পোনেন্ট থেকে কোথায় যাইতেছে। তো যেটা আমরা মোটামুটি এতটুকু আমরা সবাই বুঝি। যে প্রথম কাজ হচ্ছে তার স্ল্যাবটা ডিজাইন করা, স্ল্যাবের উপরে কি পরিমাণ লোড আসতেছে, এই স্ল্যাবের লোডটা আবার ডিস্ট্রিবিউট হবে হচ্ছে বিমে। এরকম যে কানেক্টিং বিম গুলো থাকবে, স্ল্যাব থেকে লোডটা যাবে বিমে, এই বিম থেকে তারপরে লোডটা আসবে হচ্ছে কলামে। তাহলে আপনার এই যদি এরকম একটা প্ল্যান আপনাকে দিয়ে দেওয়া হয়, তাহলে প্রথম কাজ হবে আপনার হচ্ছে স্ল্যাবটা ডিজাইন করা। স্ল্যাব ডিজাইন করার পরে স্ল্যাবে যে লোড পাবে সেই স্ল্যাবের লোড থেকে বিম ডিজাইন করা। বিম ডিজাইন করার পরে এখন যখন আপনি এই কলামটা ডিজাইন করতে আসবেন, এই কলামের উপরে লোড আসবে কোথা থেকে? এই বিমের অর্ধেক, এই বিমের অর্ধেক, এই বিমের অর্ধেক, এই বিমের অর্ধেক। তাহলে আপনার এই বিমের অর্ধেক লোড কতটুকু এখানে আসতেছে সেই ভ্যালুটা বের করতে হবে। এই বিমের যে অর্ধেক লোড সেটা কতটুকু আসতেছে, এইভাবে সে 4টা বিম আছে, 4টা বিম থেকে কি পরিমাণ লোড এই কলামের উপরে আসতেছে সেই লোডটা প্রথমে ক্যালকুলেশন করে নিতে হবে। যেহেতু আপনারা আরসিসি 2টা কোর্স করে আসছেন, তাই এখানে আবার রিপিটেড সেই কাজ দেখানো হয় নাই। এখানে সরাসরি এই 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 টোটালটা ক্যালকুলেশন করে কতটুকু লোড আসতেছে সেই লোডের ভ্যালুটা এখানে সরাসরি দেওয়া আছে। তবে যখন ফিল্ডে কাজ করবেন তখন তার আপনাকে সরাসরি কিন্তু কখনোই লোড দেওয়া থাকবে না। আপনার কাছে হ্যান্ডে থাকবে শুধু একটা প্ল্যান। প্ল্যান থেকে আপনাকে প্রথমে ওই আরসিসি তে যেভাবে করে আসছেন হুবহু সেম, আরসিসি যেভাবে স্ল্যাব ডিজাইন করছেন হুবহু সেম সেভাবে স্ল্যাব ডিজাইন করে আপনি স্ল্যাবে কি পরিমাণ লোড আসতেছে, কতটুকু ডেড লোড আছে, কতটুকু আপনি লাইভ লোড ধরতেছেন, বিএনবিসি অনুযায়ী কি পরিমাণ আপনি লাইভ লোড ধরতেছেন সেই লোডটা অ্যাসাইন করে স্ল্যাবটা ডিজাইন করবেন। স্ল্যাবটা ডিজাইন করার পরে বিম ডিজাইন যেভাবে শিখে আসছেন, স্ল্যাবের থেকে সেই লোডটা কিভাবে বিমের উপরে আসতেছে সেই বিমটা ডিজাইন করা পরে বিমের যে টোটাল লোড সেই টোটাল লোডটাকে যদি এরকম বিম হয়, যদি সমান এরকম বিম হয়, তাহলে এই যে এই বিমের উপরে টোটাল যে পরিমাণ লোড পড়তেছে তাহলে সেটা হচ্ছে অর্ধেক এই কলামটা নিবে, অর্ধেক এই কলামটা নিবে। তাহলে বিম ডিজাইন করার পরে বিমের লোডটাকে আমরা অর্ধেক এই কলামে ডিভাইড করে দিব, অর্ধেক এই কলামে ডিভাইড করে দিব। তো এইভাবে এই যে কলামটা আছে সেটার সাথে কানেক্টিং যে 4টা বিম আছে সেই 4টা বিম থেকে কি পরিমাণ লোড আসতেছে, টোটাল মানে কি পরিমাণ ডেড লোড আসতেছে, কি পরিমাণ লাইভ লোড আসতেছে সেটা আমাদেরকে ক্যালকুলেশন করে নিতে হবে। এই প্রবলেমের ক্ষেত্রে সরাসরি সেই লোডের ভ্যালুটা দেওয়াই আছে, আমাদের আলাদাভাবে ক্যালকুলেশন করে নেওয়ার প্রয়োজন নাই। তবে এটা এই কিভাবে স্ল্যাব ক্যালকুলেশন করতে হয়, বিম ক্যালকুলেশন করতে হয়, এটা আরসিসি তেও ছিল। সেম আরসিসি তেও যখন আপনারা কলাম ডিজাইন করছেন সেম একই মেথডে এই স্ল্যাব থেকে বিম, বিম থেকে কলাম এভাবে লোড ক্যালকুলেশন করে শিখে আসছেন। তাই এখানে রিপিটেটিভ দেখানো হয়নি। তবে আপনাদেরকে যে প্রজেক্ট দিব প্রজেক্টে কিন্তু নিজেদেরকে এটা ক্যালকুলেশন করতে হবে। প্রজেক্টে শুধু এরকম একটা প্ল্যান দিয়ে দিব, প্ল্যান থেকেই কিন্তু আপনাদেরকে এই ক্যালকুলেশন করে লোড ক্যালকুলেশন করে কলামের উপরে যেই কলামটা ডিজাইন করতে বলবো সেই কলামের উপরে কি পরিমাণ লোড আসতেছে সেটা ক্যালকুলেশন করে নিয়ে আসতে হবে। এই প্রবলেমের ক্ষেত্রে জিনিসটা সহজ, এখানে সরাসরি লোডের ভ্যালুটা দেওয়া আছে, বলা আছে যে কম্প্রেশন মেম্বার মানে কলাম সাবজেক্টেড টু সার্ভিস লোডস অফ 165 কিপস অফ ডেড লোড, মানে ডেড লোড বলা আছে 165 কি, আর লাইভ লোড বলা আছে 535 কি। যে কলামটা আমরা ডিজাইন করব, সাপোজ এই কলামটাই যদি আমরা চিন্তা করি, এই কলামটার লেন্থ বলা আছে 26 ফিট, এটাও তো আর্কিটেকচারাল
ড্রয়িং থেকেই পাবেন যে একটা ফ্লোর টু ফ্লোর হাইট কত, একটা ফ্লোর টু ফ্লোর হাইট কত, যেটা সেটা হচ্ছে তার কলাম হাইট, যদি না মাঝখানে কোনো ইরেগুলারিটিস থাকে বা আলাদা কোনো ড্রয়িং থাকে। এখানে 26 ফিট বলা আছে কারণ বেশিরভাগ ক্ষেত্রে আসলে স্টিল স্ট্রাকচারের এগুলো ইউজ করা হয় ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে। ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে আসলে ফ্লোর হাইট অনেক বেশি প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে বেশ লং কলাম দেওয়া হয়। তো সেরকমই চিন্তা করে নেন যে যে কলামটা ডিজাইন করতে চাচ্ছি তার লেন্থ হচ্ছে 26 ফিট এবং পিন্ড অ্যাট ইচ ইন্ড, তার মানে হচ্ছে উপর এবং নিচ দুই পাশে পিন সাপোর্ট দেওয়া আছে। এখানে যে স্টিলের গ্রেডটা আমরা ইউজ করব সেটা হচ্ছে A992, এই গ্রেডের স্টিল ইউজ করব, যেটার এফওয়াই ভ্যালু হচ্ছে 50 কেএসএম। এখন বলতেছে সিলেক্ট এ ডাব্লিউ শেপ, তার মানে হচ্ছে এই পরিমাণ যে এখানে কন্ডিশন গুলো দেওয়া আছে, অর্থাৎ আমাদের এমন এখন একটা কলাম সিলেক্ট করতে হবে। ডাব্লিউ শেপ বলেই দিছে, মানে আমাদের এই যে টেবিলটা আছে এর মধ্যে থেকে এমন একটা সেকশন আমাদেরকে সিলেক্ট করতে হবে যেই সেকশনটা এই 165 কি ডেড লোড এবং 535 কি লাইভ লোড নিতে পারবে, এবং তার লেন্থ হবে 26 ফিট, দুই পাশে পিন সাপোর্ট থাকবে। এগুলো হচ্ছে আপনার যে ডিজাইন কন্ডিশনে আপনাকে বলে দিছে ডিজাইনার, মানে যে প্রজেক্ট, সে প্রজেক্ট আপনাকে ফিক্সড করে দিছে যে এই পরিমাণ লোড আসবে, এই মেম্বারটা 26 ফিট হইতে হবে এবং দুই পাশে পিন সাপোর্ট দিবে। এখন এই কন্ডিশনে আমরা কোন কলামটা ইউজ করবো বা কোন ধরনের শেপ ইউজ করবো, স্টিল সেকশন ইউজ করবো, সেটা এখন আপনাকে ডিজাইন করতে হবে। তো প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে লোড ক্যালকুলেশন করে নেওয়া, যে টোটাল কি পরিমাণ লোড আসতেছে। আল্টিমেট লোড যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা জানি যে এলআরএফডি মেথড বা ইউএসডি মেথডে আমাদের টোটাল লোড ক্যালকুলেশন করার যে ফর্মুলা 1.2 ইনটু ডেড লোড প্লাস 1.6 ইনটু লাইভ লোড। সো 1.2 ইনটু ডেড লোড প্লাস 165, লাইভ লোড প্লাস 535, ক্যালকুলেশন করলে টোটাল লোডের ভ্যালুটা এসেছে 1054। এটা করার পরে এখন একদম এই লোড ক্যালকুলেশন করার পরে যেই কাজ সেটা হচ্ছে এই যে এআইসি টেবিল আছে, এই এআইসি টেবিল থেকে এখন আমরা ইচ্ছা মতো একটা সেকশন ধরে নিব। টোটালি আমাদের ইচ্ছা মতো আমরা একটা সেকশন ধরে নিই। সাপোজ আমরা প্রথমে এই যে কোনো একটা সেকশন, সাপোজ আমরা 14 ইন্টু 873 এই সেকশনটা আমরা ধরে নিলাম। এখনো কিন্তু আমরা জানি না যে এটা আসলে ওই পরিমাণ লোড নিতে পারবে কি পারবে না। এটা মোটামুটি যে ইটারেটিভ মেথড বা ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে প্রথমে একটা সেকশন ধরে নিই। এই সেকশনটা ধরে নিয়ে এখন এটার ডিজাইন স্ট্রেংথ আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে যদি দেখি যে আমার যে পরিমাণ লোড তার থেকে এটা বেশি আছে, তার মানে তো এটা স্ট্রাকচারালি ঠিক আছে। যদি দেখি কম আছে তখন কি করব, এর থেকে একটু বড় যে সেকশন সেই সেকশনটা ধরে নিই। এটাই হচ্ছে এই স্টিলের কলাম ডিজাইনের প্রসেস। প্রথম ইটারেশনটা যখন আমরা দিব, প্রথম আমরা কোন সেকশনটা সিলেক্ট করব, এইটা আসলে কিভাবে বুঝবো। যেমন এখানে যে 1054 কিপ লোড আছে, এখন এখান থেকে আমরা কোন সেকশনটা নিলে সেটা 1054 কিপ লোড নিতে পারবে, সেটা আসলে কিভাবে বুঝবো। এটা বোঝার জন্য একটা টেবিল আছে সব, তবে সেই টেবিলটা আমি এখনই দেখাবো না। সেই টেবিলটা যখন আমরা এই বিম ডিজাইন শিখবো, বিম ডিজাইনের সময় একটা টেবিল দেখাবো যেখানে এই যে স্টিলের যে সেকশনগুলো দেওয়া আছে, এই প্রত্যেকটা সেকশন আসলে অ্যাপ্রক্সিমেটলি কি পরিমাণ কম্প্রেশন লোড নিতে পারে সেরকম একটা টেবিল আছে। ওই টেবিল থেকে একটা ধারণা পাওয়া যায় এবং সেই টেবিল থেকে একটা সেকশন সিলেক্ট করলেই হয়। তবে প্রাইমারিলি যখন আমরা শিখতেছি আমরা একদম বেসিক থেকে শিখবো যাতে কোনো গ্যাপ না থাকে। তাহলে প্রথম ইটারেশনটা একদম মানে নিজের উপরে, যে আমি কোন সেকশনটা ধরবো এটা টোটালি আপনার উপরে। এখানে মানে অন্য কোনো ফ্যাক্টর কাজ করবে না। তবে মোটামুটি কয়েকবার প্র্যাকটিস করলে একটা আইডিয়া এসে যাচ্ছে কত লোডের কারণে আমাকে কত বড় কলাম ধরতে হবে। তো এখানে আমাদের লোড হচ্ছে 1054 কি, তো সেটাকে রেজিস্ট করার জন্য আমরা র্যান্ডম একটা সেকশন ধরে নিলাম W14 × 145। এটা কিন্তু টোটালি র্যান্ডম, এটা হবে কি হবে না সেটা আমি জানি না, বা আপনি যখন পরীক্ষার হলে পরীক্ষা দিতেছেন আপনিও জানেন না যে আসলে এই সেকশন মানে এই টোটাল এতগুলা সেকশন আছে এর মধ্যে কোনটা দিলে আমার ওই লোডটাকে রেজিস্ট করতে পারবে। এটা পরীক্ষার হলে টোটালি র্যান্ডম। প্রথমে আমরা একটা সেকশন ধরে নিলাম 14 × 145। এখন এই যে সেকশনটা, এই সেকশনটা আমরা ডিজাইন স্ট্রেংথ বের করব একদম হুবহু আগের প্রসেসে। প্রথমে যেটা করতাম সেটা হচ্ছে স্লেন্ডারনেস রেশিও বের করা, kx lx ডিভাইডেড বাই rx ইনটু পাই ইনটু রুট ওভার fy বাই e। তো যেহেতু বলা আছে, প্রশ্নেই বলা আছে যে দুই পাশে পিন সাপোর্ট, তাহলে k এর ভ্যালু হচ্ছে 1। প্রশ্নে বলা আছে লেন্থ হচ্ছে 26 ফিট। এখানে কিন্তু কোনো কিছু বলা নাই যে এক্স অ্যাক্সিসে ব্রেসিং আছে নাকি ওয়াই অ্যাক্সিসে মিড হাইটে ব্রেসিং আছে, এরকম কোনো কন্ডিশন বলা নাই। যেহেতু বলা নাই তাহলে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস দুই অ্যাক্সিসের লেন্থ হবে 26 ফিট। সেটাই এখানে বসানো আছে। এক্স অ্যাক্সিসের লেন্থ হচ্ছে 26 ফিট এবং সেটাকে ইঞ্চিতে কনভার্ট করার জন্য 12 দ্বারা গুণ করা হয়েছে। রেডিয়াস অফ জাইরেশন আর এক্স আমরা 14 × 145 সেকশন যদি দেখি
14 ইন্টু 145 সেকশনটা হচ্ছে 14 ইন্টু 145 হচ্ছে এইটা, সেটা আর এক্স এর ভ্যালুটা হচ্ছে 6.33, আর ওয়াই এর ভ্যালুটা হচ্ছে 3.98। সেই ভ্যালুটা এখানে বসাই দিলাম, আর এক্স এর ভ্যালুটা 6.33, পুরোটা ক্যালকুলেশন করলে ভ্যালুটা আসে 0.65, এবং ল্যামডা ওয়াই বা স্লেন্ডারনেস রেশিও অ্যাকর্ডিং টু মাইনর অ্যাক্সিস, এটা যদি ক্যালকুলেশন করি, কে ওয়াই এর ভ্যালু 1, এল ওয়াই এর ভ্যালু 26 ইন্টু 12, আর ওয়াই এর ভ্যালু 3.98, পাই এর ভ্যালু তো কনস্ট্যান্ট, এফ ওয়াই 50, ই এর ভ্যালু 29,000, পুরোটা ক্যালকুলেশন করলে ভ্যালুটা আসছে 1.03। এরপরে হুবহু একই কাজ, কারণ এই দুটার মধ্যে যেটা বড় সেটা হবে ল্যামডা ভ্যালু, এখানে 0.65, এটা 1.03, তাহলে ল্যামডা হবে 1.03, সেটা আবার 1.5 এর থেকে ছোট। তো যেহেতু 1.5 এর থেকে ছোট, তাই আমরা ক্রিটিক্যাল বার্কিং স্ট্রেসের জন্য এই ফর্মুলাটা ইউজ করব, 0.658 ইন্টু টু দ্য পাওয়ার ল্যামডা স্কোয়ার এফ ওয়াই, 0.658, ল্যামডার ভ্যালু হচ্ছে 1.03 স্কোয়ার ইন্টু এফ ওয়াই হচ্ছে 50, ক্যালকুলেশন করলে ক্রিটিক্যাল বার্কিং স্ট্রেসের ভ্যালুটা আসে 32.07। ইউনিটটা অবশ্যই লিখবেন, ইউনিটটা হচ্ছে কেএসআই, কেএসআই। এরপরে আমরা নমিনাল স্ট্রেংথ ক্যালকুলেশন করতেছি, নমিনাল স্ট্রেংথ ক্যালকুলেশন করাটাও আগের মতোই, এরিয়া ইন্টু ক্রিটিক্যাল বার্কিং স্ট্রেস, এরিয়াটা হচ্ছে আমরা টেবিল থেকে যদি দেখি এটা হচ্ছে 42.7, তার সাথে ক্রিটিক্যাল বার্কিং স্ট্রেস হচ্ছে 32.07, ক্যালকুলেশন করলে ভ্যালুটা আসছে 1369.47 কিপ। এটাকে যদি আমরা এখন ফ্যাক্টরাইজ করি বা স্ট্রেংথ রিডাকশন যে ফ্যাক্টর ফাই দ্বারা যদি গুণ করি, তাহলে ডিজাইন স্ট্রেংথ পাবো। ডিজাইন স্ট্রেংথ আমরা ক্যালকুলেশন করে দেখতেছি, 0.85 into 1369.47, ক্যালকুলেশন করলে এই যে কলামটা আমরা সিলেক্ট করলাম সেই কলামের লোড নেওয়ার ক্যাপাসিটি বা লোড ডিজাইন স্ট্রেংথ আসতেছে হচ্ছে 1164.05 কি। এখন আমাদের টোটাল আলটিমেট লোড ছিল 1054, আমরা যে সেকশনটা নিছি সেই সেকশনটার স্ট্রেংথ হচ্ছে 1164। তার মানে কি, যে পরিমাণ লোড তার থেকে সে বেশি পরিমাণ মানে স্ট্রেংথ বেশি বা তার থেকে বেশি পরিমাণ লোড নিতে পারবে। তাহলে স্ট্রাকচারালি আমাদের যে কলামটা, সেই কলামটা ঠিক আছে, যেহেতু লোডের থেকে সে বেশি পরিমাণে স্ট্রেংথ বেশি, তার মানে সে লোড নিতে পারবে 1164, আর আমাদের এখানে লোড আসতেছে 1054, তাহলে স্ট্রাকচারালি এর কোনো অসুবিধা নেই, এই কলামটা ঠিক আছে, স্ট্রাকচারালি ঠিক আছে। এখন এই স্ট্রাকচারালি ঠিক থাকার পরে আসে হচ্ছে ইকোনমিক কনসার্ন। এখন যদি আমি এর থেকে বড় এই 14 ইন্টু 145 এর থেকে বড় যে কোনো সেকশন সিলেক্ট করতাম, তাহলেই তো এটা ঠিক থাকতো, ওকে থাকতো। সাপোজ আমি যদি এখানে সব থেকে বড় যে সেকশনটা আছে 44 ইন্টু 335 সিলেক্ট করতাম, তাহলেও তো এটা ওকে থাকতো। তাহলে আমার আসলে মানে আমি যখন আমি ডিজাইন করব বা যখন আমি প্রবলেমটা সলভ করব, তখন আমি জাস্ট সব থেকে বড় যে সেকশন সেটা ধরে করলেই তো হয়। এখানেই আসে হচ্ছে আমাদের ইকোনমিক যে কনসিডারেশন সেটা। আপনি যখনই এই যে পরিমাণ লোড আসতেছে আমাদের ডিজাইন অপটিমাইজড একটা ডিজাইন চিন্তা করা হয়, যে এখানে লোড আসতেছে 1054, তাহলে এর থেকে সামান্য একটু বড় এরকম কোন আমরা একটা সেকশন সিলেক্ট করব, কারণ আমার তাকে লোড ক্যারি করাইতে হবে হচ্ছে 1054, তাহলে তার থেকে জাস্ট সামান্য একটু বড় কোনো সেকশন যদি আমি চুজ করি, তাহলে সে এই পরিমাণ লোড নিতে পারবে, প্লাস আমার ওভারঅল প্রজেক্ট কস্টটা কমে যাবে। স্টিলের কিন্তু হিউজ একটা কস্ট আসে হচ্ছে তার ওয়েট থেকে, স্টিল স্ট্রাকচারের কস্ট পুরোটাই ডিপেন্ড করে হচ্ছে তার ওয়েটের উপর, স্টিল বিক্রি হয় হচ্ছে ওয়েটে, প্রতি টনে টনে এত টাকা করে দিতে হবে, বা স্টিলের প্রজেক্টের টোটাল কস্ট যখন এস্টিমেশন করা হয় তখন আগে চিন্তা করা হয় যে এখানে কত টন স্টিল লাগবে, সেই টন থেকে আসলে তার প্রজেক্ট কস্টটা আসে। আমি যদি জাস্ট এখান থেকেই দেখেন, আমরা 14 ইন্টু 145 এই সেকশনটা সিলেক্ট করছি। এখন যদি আমি এটা সিলেক্ট না করে তার উপরেরটা সিলেক্ট করতাম, সাপোজ 14 ইন্টু 159 এটা সিলেক্ট করতাম, তাহলেও কিন্তু এটা ওকে থাকতো, কারণ এটা তো 145 এর থেকে বড় সেকশন, তাহলে এটাও ওকে থাকতো, তার ডিজাইন স্টাইল তো 1054 থেকে বেশি আসতো। অসুবিধাটা কোথায়? এই যে 14 ইন্টু 145 এটার কোনটা দ্বারা কি বোঝায়, বারবার বলছিলাম, মনে আছে কারণ 14 মানে কি আর 145 মানে কি বলেন? এই যে 14 ইন্টু 145 এর সেকশন, এই সেকশনের 14 কি আর 145 কি? স্যার 14 হলো গিয়ে টোটাল ডেপথ, হ্যাঁ, আর 145 হলো গিয়ে ওটার ওয়েট স্যার। টোটাল ওয়েট। না স্যার পার ফিটে ওয়েট কত স্যার এটা? বুঝি নাই, আরেকবার বলেন। ওয়েটটা স্যার এই কিসের? যে
স্যার ওইটা হলো গিয়ে পাউন্ডে স্যার। হ্যাঁ, পাউন্ডে মানে কি, সেটা কি টোটাল ওয়েট নাকি মানে কতটুকু না রয়েছে? স্যার, না না, পার ফিটে ওয়েট। হ্যাঁ, রাইট। একজনের মনে আছে, বাকিরা কি ক্লাসে আসেন নাকি জাস্ট লাইন দিয়ে হারাই গেছে? কারো কি কোনো রেসপন্স পাবো দেখি? জি স্যার, আছি স্যার। হ্যাঁ, স্যার আছি, মানে স্যার আছি স্যার। হ্যাঁ, আমার কিন্তু স্যার ক্লাস আছি। রেকর্ডিং দেওয়ার কিন্তু আছি মানে স্যার। কন্ডিশন একটাই ছিল যে ক্লাসে রেসপন্সিভ থাকতে হবে, না হলে কিন্তু রেকর্ডিং দিব না। ঠিক আছে, সমস্যা নাই। তো যে এটা আনসার করছে তার কথা ঠিক আছে। প্রথম অংশটা বোঝা গেছে তার ডেপথ, মানে হচ্ছে এই যে একটা ডাব্লিউ সেকশন, এটার একদম উপর থেকে নিচ পর্যন্ত যেটা, যদি 14 × 145 চিন্তা করি, তার মানে হচ্ছে তার টোটাল ডেপথ হচ্ছে 14 ইঞ্চি, আর তার প্রতি ফিটে তার ওয়েট হচ্ছে 145 পাউন্ড। ধরেন যদি আমি কেজিতে চিন্তা করি তাহলে মোটামুটি 66 কেজি বা 67 কেজি প্রতি ফিটে। তাহলে এখন যদি আমরা জাস্ট তার থেকে সামান্য একটু বড় সেকশন নিতাম, 159 নিতাম, তাহলে সেই ক্ষেত্রে কি ডেপথ একই আছে, 14 × 159 যদি সিলেক্ট করতাম, ডেপথ তার 14 ইঞ্চি আছে, কিন্তু ওয়েট প্রতি ফিটে 14 পাউন্ড করে বেড়ে যেত। তো প্রতি ফিটে 14 পাউন্ড যদি বেড়ে যায়, তার মানে পাউন্ড যদি কেজিতে হিসাব করি তার মোটামুটি 6.5 কেজি মতো আসে। প্রতি ফিটে যদি 6.5 কেজি বেড়ে যায়, টোটাল লেন্থ হচ্ছে 26 ফিট, তাহলে টোটাল ওয়েট আসলে কত বেশি বেড়ে যেত, প্রায় 170 কেজি বা 75 কেজি। একটা কলামে 170 কেজি ওয়েট বেড়ে যেতেছে। এরকম যদি আরো একাধিক কলাম থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু টোটাল প্রজেক্ট কস্টের উপরে হিউজ একটা ইম্প্যাক্ট করতেছে। সাপোজ আমি যদি জাস্ট স্টিল 100 টাকা কেজি চিন্তা করি, হ্যাঁ, যদি 100 টাকাও চিন্তা করি, তাহলে জাস্ট একটা উপরে চিন্তা করার কারণে, অর্থাৎ 145-এর জায়গায় 159, এতটুকু ডিফারেন্সের কারণেই জাস্ট যদি মানে মানে একটা কলামের কথাই চিন্তা করি, তাহলে যদি টোটাল তার ওয়েট 165 কেজি বেড়ে যায়, তাহলে একটা কলামে কিন্তু পার কেজি স্টিল যদি 100 টাকা করেও চিন্তা করি, তাহলে প্রায় 16,000 টাকা কিন্তু জাস্ট একটা গ্রেড আপ করার জন্য বেড়ে যায় একটা কলামের ক্ষেত্রে। স্টিলের ক্ষেত্রে যখন ডিজাইন করতে হবে তখন আমাদের চিন্তা করতে হবে এই লোড নেওয়ার পাশাপাশি ডিজাইনটা কতটুকু অপটিমাইজড। আমাদের এখানে এই যে সলিউশনটা করা হয়েছে এইটাই যে অপটিমাইজ সলিউশন বিষয়টা তা না। এখানে লোড আছে 1054, আমি ডিজাইন স্টাইল তেমন একটা সেকশন নিছি সেটা হচ্ছে 1164। স্ট্রাকচারালি সেটা ঠিক আছে, স্ট্রাকচারালি সে 1054 উপরে লোড নিতে পারলে এই তো ঠিক আছে। ইকোনমিক্যালি এটা কিন্তু মানে বেস্ট অপশন না, ইকোনমিক্যালি কিন্তু এটা মোস্ট অপটিমাইজড সেকশন না। ইকোনমিক্যালি আসলে কখন অপটিমাইজড বলা হয়, যখন এই যে লোডটা দেওয়া আছে এটা যখন মানে মোটামুটি 50 কিপ, ডিফারেন্সটা 50 কিপের মধ্যে থাকে, 50 কিপ বা 70 কিপের মধ্যে থাকে, তখন সেটাকে মোটামুটি অপটিমাইজড বলা যায়। এটা কিন্তু প্রায় 110 কিপ বেশি আছে। তাহলে চাইলে আমরা কি করতে পারি, এই যে 145 নিয়েছি, 145-এর থেকে ছোট যে সেকশন 132, এটা নিয়ে চেক দিতে পারি। এটা নিয়ে চেক দিয়ে যদি দেখি যে লোডটা এই 132 নিয়ে চেক দিই, তাহলে অবশ্যই ডিজাইন হিসেবে 1164 থেকে কম আসবে। এখন সেটা যদি 1054 থেকে বেশি থাকে, তাহলে আমরা বলতে পারি সেটা হচ্ছে মোস্ট অপটিমাইজ সেকশন। এই যে প্রবলেমটা এখানে বলা আছে যে সো সিলেক্ট W14 × 145 সেকশন, এটা কিন্তু স্ট্রাকচারালি ঠিক আছে। যদি কেউ মানে এরকম সলিউশন করে তাহলে যে তার অঙ্ক ভুল হবে তা না, স্ট্রাকচারালি তো ঠিকই আছে, এটা তো স্ট্রাকচারালি ফেল করবে না। ইকোনমিক হইতে হলে আমাদের চিন্তা করতে হবে যে সবথেকে অপটিমাইজড কখন হবে। যখন পরীক্ষার খাতায় আনসার করবেন, প্রথম ইটারেশনটা প্রথমে কোন সেকশনটা ধরবে সেটা তো আপনি জানেন না। এখানে যেমন আপনাদের 10 পেজের ডাব্লিউ সেকশন দেওয়া আছে, পরীক্ষার হলে তো 10 পেজের ডাব্লিউ সেকশন দেওয়া থাকবে না, পরীক্ষার হলে তো 1 পেজ দেওয়া থাকবে। 1 পেজের মধ্যে আপনি যে কোনো একটা সেকশন সিলেক্ট করবেন, যে কোনো একটা সেকশন সিলেক্ট করে তার ডিজাইন স্টাইল ক্যালকুলেশন করে দেখবেন যে আসলে সে ওই পরিমাণ লোড নিতে পারতেছে কিনা। নেওয়ার পরে যদি দেখেন যে সাপোজ লোড আসতেছে 1054, আর আপনার ডিজাইন আসতে স্ট্রেংথ আসতেছে এরকম 1164, তখন প্রবলেমটা এখানেই শেষ করে দিবেন না, এর থেকে ছোট সেকশন নিয়ে তখন আরেকবার চেক দিবেন, চেক দিয়ে দেখবেন যে সেটা অপটিমাইজ হয় কিনা। আবার চেক দিয়ে যদি দেখেন যে সেটা আবার 1054 থেকে নিচে নেমে গেছে, তখন কিন্তু আর সেটা অ্যাপ্লিকেবল হবে না। প্রথমে যেটা সাপোজ 132 নিয়ে আমরা চেক দিয়ে যদি দেখি যে ডিজাইন স্টেট 1050 চলে আসছে, তাহলে তো সেই কলামটা আমরা ইউজ করতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদের ওই মানে প্রথমে যেটা ধরছিলাম সেটাকে আমরা লিখে দিব যে এই সেকশনটাই ওকে আছে।
পরীক্ষার হলে এরকম মোটামুটি দুইটা ইটারেশন করবেন, দুইবার চেক দিবেন। প্রথমে একটা দিবেন, দিয়ে দেখবেন যে আসলে কতটুকু ডিফারেন্স আসে। আর কোইন্সিডেন্টলি যদি আপনার প্রথমটাতে এরকম মিলে যায় যে এখানে লোড আসে 1054 কি, আপনি এমন একটা সেকশন নিয়েছেন যেটা স্ট্রেংথ হচ্ছে 1070 কি, এটা তো অলরেডি অনেক অপটিমাইজড। তাহলে সেই ক্ষেত্রে তারা সেকেন্ড চেক দেওয়ার বা সেকেন্ড ট্রায়ালে যাওয়ার দরকার নাই। যদি এরকম হয় যে 100 কি বা 150 কি, অনেকেই দেখি পরীক্ষার হলে কি করে সব থেকে উপরে যে সেকশন সেটা ধরে অঙ্ক করে দেয়। লোড আসতেছে 800 কি, সে তার ডিজাইন স্ট্রেংথ আসতেছে 1800 কি। এটা তো অপটিমাইজ ডিজাইন না। তো সেই ক্ষেত্রে কিন্তু মানে আপনার স্ট্রাকচারালি সেটা ঠিক আছে, অর্ধেক নাম্বার পাবেন আর কি। কিন্তু আপনার যে ইঞ্জিনিয়ার হিসেবে আপনার যে জাজমেন্ট, সেই জাজমেন্টটা সেখানে অ্যাপ্লাই করা হয়নি। যদি এরকম মানে 50 কিপের থেকে বেশি হয়ে যায় তখন সেকেন্ড আরেকটা সেক দিবেন। সেকেন্ড সেক দিয়ে দেখবেন যে আসলে এখন অপটিমাইজ হয়েছে কিনা। যদি আবার মেন লোডের থেকে কম হয়ে যায় তাহলে কিন্তু সেটা অ্যাপ্লাই করা যাবে না। লোডের থেকে বেশি যখন থাকবে তখনই সেটা অ্যাপ্লাই করা যাবে। তো এই যে আমরা এই তাহলে পর্যন্ত, তোমার হ্যাঁ, স্যার 1054 উঠে নাকি স্যার? আপনার কথা আসে নাই, মানে কেটে কেটে আসছে, আরেকবার বল। স্যার বলতেছি টোটাল লোড তো স্যার এখানে আসছে 1054, তাই না? হ্যাঁ, তাহলে আমি যদি ওই যে 50 কিট যদি আমার বেশি আসে তাহলে তার আমার রিচেক দেওয়া দরকার নেই নাকি? না, হ্যাঁ, যদি 50 বা 60 এর মধ্যে আসে তাহলে আর রিচেক দেওয়ার দরকার নেই। জি। এই যে প্রবলেমটা করলাম, এই প্রবলেম করার পরেও কিন্তু এখানেও লোকাল বাকলিং চেক দিতে হবে। যদিও এটা এখানে মানে এই যে হ্যান্ড সলিউশনটা আপনাদেরকে দেওয়া হয়েছে, হ্যান্ড সলিউশনে লোকাল চেকটা দেওয়া নাই, তবে এখানেও লোকাল চেক মানে লোকাল বাকলিং যে চেক, লোকাল বাকলিং চেকটা এখানেও দিতে হবে। কারণ আমরা যে একটা সেকশন ধরে নিয়েছি 14x145, ধরে নিয়ে আমরা বলতেছি এ লোড নিতে পারবে 1164। এখন যদি এখানে লোকাল বাকলিং হয় তাহলে তো সে 1164 লোড নিতে পারবে না, সে তো তার আগেই বাকলিং হয়ে যাবে। তাই এখানে যদিও দেখানো হয় নাই, একদম এর আগের দুইটা প্রবলেমে যেভাবে দেখালাম সেম একইভাবে লোকাল বাকলিং চেকটা এই ডিজাইনের ক্ষেত্রেও দিতে হবে। ডিজাইনের ক্ষেত্রে দিয়েও দেখতে হবে যে এখানে আসলেই আসলে মানে যে সেকশনটা আমরা সিলেক্ট করতেছি সেটা লোকাল বাকলিং হবে কিনা। এই লোকাল বাকলিং চেকটা দিবেন সবার শেষে। কারণ এই প্রবলেমটার ক্ষেত্রে হচ্ছে আমরা দেখতেছি যে 1164.05 কি। এখন আমরা এর পরের কাজ কি হবে, এর পরের কাজ হবে হচ্ছে 14x132, এটা নিয়ে চেক দিব। এটা নিয়ে চেক দিয়ে যদি দেখি যে 1070 আসছে, তার মানে আমরা তখন অবশ্যই যে 14x132 যেটা সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে তখন যেটা সিলেক্ট করলাম সেটা লোকাল বাকলিং চেক দিতে হবে। সেটা লোকাল বাকলিং চেক দিয়ে দেখতে হবে যে আসলেই সে 1070 কি লোড নিতে পারবে, নাকি তার আগেই তার কোনো একটা কম্পোনেন্ট ওয়েব বা প্লেন্স কোনো একটা আগেই বেঁকে যাবে, সেটা আবার আমাদেরকে চেক দিয়ে দেখতে হবে। এই ডিজাইনের প্রবলেমটা বোঝা গেছে? জি স্যার। এতে জি কারো স্যার। কোনো অসুবিধা আছে? এই প্রবলেম কিন্তু পরীক্ষায় আসে, কলাম ডিজাইনের প্রবলেম কিন্তু পরীক্ষায় আসে। সো যদি আসে তাহলে আনসার যাতে করতে পারেন এইভাবে প্রিপারেশন নিয়ে। লাস্ট যে প্রবলেমটা এখানে আছে সেটা হচ্ছে যদি কোনো একটা কলাম, স্টিলের কোনো একটা কলাম, এতদূর পর্যন্ত আমরা এই এক্সাম্পল 5 পর্যন্ত যতগুলা কলাম করছি প্রত্যেকটা কলামই জাস্ট সিঙ্গেল একটা কলাম হিসেবে চিন্তা করছি। এখন যদি কোনো একটা কলাম এরকম ব্রেস্ট ফ্রেমে থাকে, অর্থাৎ একদম আমাদের মেইন বিল্ডিং এর যে ফ্রেম থাকে আর কি, ফ্রেম যেটা এই ফ্রেমে যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে একটা কলামের ডিজাইন স্ট্রেংথ কিভাবে ক্যালকুলেশন করতে হবে। আমরা এতক্ষণ পর্যন্ত 5 নম্বর পর্যন্ত যতগুলা কলাম ডিজাইন করি বা অ্যানালাইসিস করি এগুলো সবগুলা কিন্তু সিঙ্গেল একটা কলাম সম্পর্কে বলা ছিল, এরকম সরাসরি কোনো এরকম ফ্রেমের মধ্যে কলামটা ছিল না। তো যদি এরকম ফ্রেমের মধ্যে থাকে তাহলে একটা কলামের ডিজাইন স্টাইল কিভাবে ক্যালকুলেশন করতে হয় বা সেই কলামটা কিভাবে ডিজাইন করতে হয় সেটাই হচ্ছে লাস্ট 6 নম্বর যে এক্সাম্পল সেখানে দেখানো হয়েছে। এই যে ইফেক্টিভ লেন্থ অফ কলামস ইন ফ্রেমস, ফ্রেমে যদি কোনো কলাম থাকে তাহলে সেক্ষেত্রে তার কিভাবে সেই কলামটার ডিজাইন স্ট্রেংথ ক্যালকুলেশন করতে হয় সেটাই হচ্ছে লাস্ট প্রবলেমটাতে দেখানো হয়েছে। এইখানে আমাদের ডিজাইন স্ট্রেংথ ক্যালকুলেশন করার সময় সেটা চেঞ্জ হয় আগের মতোই, আমাদের ডিজাইন স্ট্রেংথ ক্যালকুলেশন করার প্রসিডিউরটা আগের মতোই। চেঞ্জ যেটা হয় সেটা হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা যে কলামগুলো ডিজাইন করছি বা অ্যানালাইসিস করছি সেখানে আমরা যখন কে ভ্যালুটা বসাইতাম স্লেন্ডারনেস রেশিও বের করার সময়, যখন আমরা কে ভ্যালুটা বসাইতাম সেটা ডিপেন্ড করতে হচ্ছে ওই কলামের দুই পাশের সাপোর্ট কেমন সেটার উপরে। যখন একটা কলাম এরকম ফ্রেমে থাকে, এই কলাম যখন একটা কলাম এরকম ফ্রেমে থাকে তখন কে ভ্যালুটা এই জাস্ট এই দুই পাশে তো সাপোর্ট কেমন সেটার উপরে ডিপেন্ড করে না,
ডিপেন্ড করে হচ্ছে এই যে সাপোজ যদি আমরা এই এ বি কলাম চিন্তা করি, এ কলামের রিজিডিটি কত, বি কলামের রিজিডিটি কত, এই রিজিডিটির উপরে হচ্ছে তার এখন কে ভ্যালুটা ডিপেন্ড করে। তো রিজিডিটি এই এ কলাম সরি এই এ বি যে কলাম সেই কলামের এ পয়েন্ট অর্থাৎ এই উপরের যে অংশ বা উপরের যে প্রান্ত সেই প্রান্তের রিজিডিটির ভ্যালুটা ক্যালকুলেশন করতে হয়, বি যে প্রান্ত বি প্রান্তের রিজিডিটির ভ্যালুটা ক্যালকুলেশন করতে হয়। ক্যালকুলেশন করার পরে তাদের মধ্যে একটা অ্যালাইনমেন্ট চার্ট আছে, এই অ্যালাইনমেন্ট চার্ট থেকে আমাদের কে ভ্যালুটা ক্যালকুলেশন করতে হবে। জাস্ট এতটুকুই পার্থক্য। এতক্ষণ পর্যন্ত যে আমরা কলাম ডিজাইন বা অ্যানালাইসিস করলাম সেটার সাথে এই ফ্রেমে যদি কোনো কলাম থাকে তাহলে সেই ক্ষেত্রে তার পার্থক্যটা হয় শুধু এই জায়গায়। আগে আমরা জাস্ট দুই পাশে সাপোর্ট কতটুকু ছিল বা সাপোর্ট কি ধরনের সাপোর্ট ছিল সেটার উপরে ডিপেন্ড করে সরাসরি আমরা কলাম ডিজাইন স্টাইল ক্যালকুলেশন করে ফেলতাম বা ডিজাইন করে দিতাম। এখন যদি ফ্রেমে থাকে তখন এই যে ফ্রেমে আছে সেই ফ্রেমের দুই প্রান্তে আসলে রিজিডিটি কেমন সেই রিজিডিটি ভ্যালুটা বের করার পরে তারপরে আমাদের সেখান থেকে কে ভ্যালুটা ক্যালকুলেশন করতে হবে। আজকে আমাদের আসলে ক্লাসে যতটুকু সময় আছে ততটুকু সময় আমি এই প্রবলেমটা শেষ করতে পারবো না। এই প্রবলেমটা আপনাদের নেক্সট ফ্রাইডে ক্লাসে সলিউশন করবো। কলাম ডিজাইন আমরা শেষ করে ফেলবো এবং আশা করি কলাম ডিজাইন শেষ করার পরে আমরা ডিজাইন অফ ইনফর্ম মেম্বার্স যে চ্যাপ্টারটা আছে সেটা শুরু করতে পারবো। এখন আপনারা যেটা বলবেন সেটা হচ্ছে আপনাদের ক্লাস টেস্টটা কবে দিবেন? বলেন মিডের আগে ক্লাস টেস্ট কবে দিবেন?